হ্যাভ এ গুড ডে স্টুডেন্ট। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা C877 অর্থাৎ আরবান ট্রান্সপোর্টেশন প্ল্যানিং এন্ড ম্যানেজমেন্ট কোর্সের নতুন একটি লেকচার দেখব। ইতিমধ্যে আমরা প্রথম 6টি লেকচার কমপ্লিট করেছি। আজকে আমরা পার্ট 7 বা লেকচার 7 দেখব। তাহলে আমরা পার্ট 7 এর কোর্স আউটলাইনে চলে যাই। ওকে, পার্ট 7 পলিসি, স্ট্র্যাটেজি এন্ড ফাইন্যান্সিং নিয়ে, এবং সেখানে আমরা আলোচনা করব পাবলিক ট্রান্সপোর্ট পলিসি ফ্রেমওয়ার্ক নিয়ে। নাম্বার 2 আমরা ইনস্টিটিউশনাল এন্ড রেগুলেটরি ইস্যু নিয়ে আলোচনা করব। নাম্বার 3 আমরা ফাইন্যান্সিয়াল মেকানিজম নিয়ে আলোচনা করব। এন্ড নাম্বার 4 আমরা স্ট্র্যাটেজিক প্ল্যানিং ফর ট্রানজিট ডেভেলপমেন্ট এই টপিক নিয়ে আলোচনা করব। টোটালি 4টি টপিক নিয়ে আমাদের পার্ট 7 বা পলিসি, স্ট্র্যাটেজি এন্ড ফাইন্যান্সিং লেকচারটি সাজানো। আমরা যদি আমাদের মূল আলোচনা চলে যাই। ওকে, তাহলে সবার প্রথম আমরা যা দেখবো তা যে পাবলিক ট্রান্সপোর্ট পলিসি ফ্রেমওয়ার্ক ডেফিনিশনটা দেখবো এবং সেটা কেন ইম্পর্টেন্ট সেটা সম্পর্কে আমরা আলোচনা করব। সাধারণত পাবলিক ট্রান্সপোর্ট বা গণপরিবহন টা খুব ইম্পর্টেন্ট। এর মানে কারণ যে এটা সরকার কর্তৃক নিয়ন্ত্রিত হয়, অর্থাৎ সরকার তার উন্নয়ন বা উন্নয়ন বা তার রেগুলেশনস এবং যে ট্রান্সপোর্ট সিস্টেমটাকে আরো ডেভেলপ করার জন্য কিছু প্রিন্সিপাল অবজেক্টিভ বা ডিরেক্টিভ দেয় এবং সেটা প্রদান করে। এছাড়া যে এটা গুরুত্বপূর্ণ, এছাড়া এটা কিছু কারণে গুরুত্বপূর্ণ। নাম্বার 1 প্রমোটিং সাস্টেনেবল আরবান গ্রোথ, অর্থাৎ যেটা বুঝে সেটা টেকসই নগরায়নকে যে উৎসাহিত করা এবং টেকসই নগরায়ন করার জন্য যা যা পদক্ষেপ নেওয়া দরকার তা পদক্ষেপ নেওয়া। নাম্বার 2 ইনশিওরিং ইকুইটেবলি অ্যাক্সেস টু মোবিলিটি, অর্থাৎ সবার জন্য চলাচলের সমান সুযোগ সুবিধা নিশ্চিত করা, অর্থাৎ সবাই যাতে মানে সব শ্রেণীর মানুষ যাতে যে ট্রান্সপোর্টটাকে ইজি ভাবে নিতে পারে। and supporting economic development and enhancing environmental sustainability, তার মানে যেটা বুঝে সেটা যে যাতে ইকোনমিক ডেভেলপ করে, অর্থাৎ এখান থেকে যাতে যে কিছুটা অর্থনৈতিক লাভ করা যায় এবং এটা যেটা এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি হয়। এই সব কিছুই যে আমার পাবলিক ট্রান্সপোর্ট পলিসির ভিতরে অন্তর্ভুক্ত। ওকে, এরপর আমরা দেখবো গোলস অফ ট্রান্সপোর্ট পলিসি, কি কি গোলস আছে বা কি কি নীতিমালা আছে। প্রথম যে এফিসিয়েন্সি বা দক্ষতা, আর মিনিমাইজ ট্রাভেল টাইম এন্ড কস্ট, অর্থাৎ ট্রাভেল টাইম বা মিনিমাইজ করা বা কস্টটা কমানো মূলত কি নীতিমালা, মানে গোলস বা ট্রান্সপোর্ট পলিসি গোলস এর প্রথম যে গোলসটা। নাম্বার 2 অ্যাক্সেসিবিলিটি, অর্থাৎ সব ধরনের মানুষ যাতে বা সব শ্রেণীর মানুষ যাতে এটা কি অ্যাক্সেস করতে পারে এবং সেটা ফাইন্যান্সিয়ালি যাতে অ্যাফোর্ডেবল হয় এবং সেটা যাতে এনভায়রনমেন্টালি সাস্টেনেবল থাকে, অর্থাৎ কার্বন রিডিউসটা কম হয় বা এয়ারটা যাতে আমার ফ্রেশ থাকে বা এয়ার পলিউশনটা কমে যায়। সেদিকে কি ট্রান্সপোর্ট পলিসি মেকার যে তাদের নজরদারি রাখতে হয়। এছাড়াও সেফটি এবং সিকিউরিটি কনসার্ন রয়েছে, যে রুট অ্যাক্সিডেন্টটা কিভাবে কমানো যায় বা কিভাবে সিকিউরিটি বাড়ানো যায় স্পেশালি ওমেনদের ক্ষেত্রে, এবং ইন্টিগ্রেশন সুবিধা, অর্থাৎ কিভাবে বিভিন্ন ধরনের মুডের মাধ্যমে সংযোগ তৈরি করা, অর্থাৎ তাদের মধ্যে সামঞ্জস্যতা তৈরি করা যাতে সবাই একসাথে কাজ করে, সেটা যে ট্রান্সপোর্ট পলিসির যে অন্যতম একটা গোলস। ওকে, এরপর আমরা দেখবো লেভেলস এন্ড ট্রান্সপোর্ট পলিসি, যে নীতির স্তরগুলো কি কি আছে, অর্থাৎ 3 ধরনের নীতির স্তর আছে। একটা ন্যাশনাল লেভেলে বা জাতীয় স্তর, একটা স্টেট লেভেল, প্রাদেশিক বা রাজ্য, অর্থাৎ আমরা যদি চট্টগ্রামের কথা বলি বা ঢাকার কথা বলি বা সিলেটের কথা বলি। ওকে, একটা সিটি লেভেলে বা চট্টগ্রাম মেট্রোপলিটন সিটি বা আমার খাগড়াছড়ি সিটি বা যে আমার ঢাকা সিটি বা খুলনা সিটি। ওকে, আচ্ছা, 3 ধরনের হয়ে থাকে। তাহলে প্রথমটা আমরা যদি আসি, যে ন্যাশনাল লেভেলে সাধারণত যে এখানে সাধারণত ডিস্ট্রিক্ট মানে গোলসটা অনেক বেশি বড় থাকে, অর্থাৎ অনেক বৃহৎ মানুষ যেহেতু শহরগুলোতে থাকে, সেই ক্ষেত্রে গোলসটা অনেক বড় থাকে। আর স্টেট লেভেলে সাধারণত যে তহবিল এবং যে সমন্বয়টা বাস্তবায়ন করা হয়। আর সিটি লেভেল সাধারণত স্থানীয় পরিকল্পনা বা নকশা বা নিয়ন্ত্রণ যে মানে নিয়ন্ত্রণটা সাধারণত দেখা হয় সিটি লেভেলে। ওকে, এরপর আমরা চলে আসি পলিসি ইনস্ট্রুমেন্ট, কি কি পলিসি ইনস্ট্রুমেন্ট আছে বা কি কি উপকরণ আছে। প্রথম যে লেজিসলেশন এন্ড রেগুলেশন, অর্থাৎ আইন এবং বিধি। লেজিসলেশন বলতে ল বোঝায়, অর্থাৎ এটা ল সিনোনিম, লেজিসলেশন এন্ড রেগুলেশন আইন এবং বিধি। সাধারণত যে পরিবহন আইন, পারমিট বা যানবাহনের মান যে মানে বাড়ানোর জন্য, মানে বাড়ায় যানবাহন যাতে কি মানটা বৃদ্ধি পায়, সেটা কি লেজিসলেশন এন্ড রেগুলেশন যে অন্যতম যে উপকরণের উৎস।
এর নাম্বার 2 হচ্ছে ইকোনমিক ইনস্টলমেন্ট, যাতে হচ্ছে মানুষ ভাড়া বা টোল বা ভর্তুকি অন্তর্ভুক্ত করা যেতে পারে, এটাও কিন্তু হচ্ছে অন্যতম হচ্ছে ইনস্টলমেন্ট পলিসি। এছাড়া হচ্ছে ইনফরমেশন টুল, অর্থাৎ মানুষকে সচেতন করে তোলা, টোল দিতে বা হচ্ছে যে ফেয়ার ট্যাক্স দিতে। ওকে, এরপর হচ্ছে ল্যান্ড ইউজ পলিসি, অর্থাৎ যাতে পার্কিং কন্ট্রোলটা যাতে বৃদ্ধি করে বা হচ্ছে জোনিংটা বৃদ্ধি করে বা ট্রানজিট ওরিয়েন্টেড ডেভেলপমেন্ট যাতে হচ্ছে করা হয়। ওকে, এগুলো সবকিছু মিলে হচ্ছে পলিসি ইনস্ট্রুমেন্ট। এরপর আমরা দেখবো হচ্ছে ইনস্টিটিউশনাল অ্যান্ড রেগুলেটরি ইস্যু, অর্থাৎ ইনস্টিটিউশনাল ফ্র্যাগমেন্ট বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে মানে অনেক সংস্থা হচ্ছে পরিবহন বিষয়ে কাজ করে, মানে অনেকে আছে যে সেটা যে শুধু সরকারি লেভেলে তা না, বেসরকারি লেভেলও আছে, বা হচ্ছে যে অনেক হচ্ছে বেসরকারি সংস্থা কিন্তু কাজ করতেছে। ওকে, তার মধ্যে অন্যতম তার মধ্যে যদি আমরা কাজগুলো দেখি, প্রথম হচ্ছে আরবান লোকাল বডিজ, যারা হচ্ছে যে রোডের হচ্ছে যে পারমিট নিয়ে কাজ করে এবং হচ্ছে যে রাস্তা তারা মেনটেনেন্স করে। এছাড়া ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট, তারা সাধারণত হচ্ছে যে লাইসেন্স এবং হচ্ছে যে আপনার ভাড়াটা নিয়ন্ত্রণ করে থাকে। এরপর হচ্ছে স্পেশাল পারপাস ভেহিকেল যেগুলো আছে, সাধারণত হচ্ছে যে বিআরটি বা মেট্রো প্রকল্প বা বাস রেপিড ট্রানজিট। ওকে, এগুলো হচ্ছে ওইগুলো কিন্তু হচ্ছে অন্তর্ভুক্ত। এছাড়া প্রাইভেট অপারেটর যেগুলো আছে, যে যে বাস বা হচ্ছে যে আপনার হচ্ছে বেসরকারি যে বাস সেবাগুলো আছে, যেমন আমরা মেট্রো মতো কথা বলতে পারি বা চট্টল চাকার মতো করতে পারি, তারা কিভাবে হচ্ছে তাদের রুলস এবং রেগুলেশন গুলো কি হবে, তাও কিন্তু হচ্ছে যে ইনস্ট্রুমেশন অফ ফ্র্যাগমেন্টের মধ্যে পড়ে। ওকে, এখন আসি চ্যালেঞ্জ বা কি কি চ্যালেঞ্জ রয়েছে। সাধারণত হচ্ছে ডুপ্লিকেশন অফ এফর্টস, অর্থাৎ কাজের পুনরাবৃত্তি হচ্ছে সৃষ্টি করা। সাধারণত হচ্ছে যে আমাদের দেশে যেটা সেটা হচ্ছে কাজের পুনরাবৃত্তি হয় না, অর্থাৎ ভালো কাজগুলো সাধারণত হচ্ছে যে কি একবারই হয়, এরপর আর করে না, মানে করে না। যখন তারা জনপ্রিয়তা পেয়ে যায় তখন হচ্ছে তাদের সার্ভিস লেভেলটা হচ্ছে খুব বাজে হয়ে যায়। অর্থাৎ যখন তারা একচেটিয়া ব্যবসা করে, যেমন মেট্রোপথের কথা আমরা বলতে পারি, তারা এখন একচেটিয়া ব্যবসা করতেছে কিন্তু তারা সেবা দিচ্ছে না। ওকে, এরপর হচ্ছে কনফ্লিক্টিং ম্যান্ডেটস, তার মানে হচ্ছে যে তারা মানে যেটা বললাম যে মেট্রোপথ এখন হচ্ছে দায়িত্বের প্রতি অবহেলা করতেছে বা আমাদের সার্ভিসটা ভালো দিতেছে না, বা হচ্ছে যে তারা মানে জবাবদিহিতার তাদের কিছুটা অভাব আছে, যার ফলে হচ্ছে যে এগুলো কিন্তু অন্যতম চ্যালেঞ্জ ইনস্টিটিউশনাল হচ্ছে ফ্র্যাগমেন্টেশন যেগুলো আছে, অর্থাৎ প্রতিষ্ঠানগত বিভাজনগুলো হচ্ছে এড়ানোর জন্য এগুলো সবচেয়ে বেশি হচ্ছে গুরুত্বপূর্ণ হচ্ছে যে চ্যালেঞ্জ বা হুমকি বলা যেতে পারে। ওকে, এরপর আমরা দেখবো হচ্ছে আপনার রেগুলেটরি ফাংশন, অর্থাৎ হচ্ছে নিয়ন্ত্রক কার্যাবলী কি কি আছে। নাম্বার 1 হচ্ছে রুট এলোকেশন এন্ড ফেন্সিং, অর্থাৎ রুট বরাদ্দ করা, অর্থাৎ কোন বাস বা কোন পরিবহন কোন রুটে যাবে বা কোন রুটে তারা যাবে না, শুধুমাত্র ওই রুট তারা ইউজ করতে পারবে, অন্য রুটে ইউজ করলে তাদের কি পরিমাণ জরিমানা আছে সেটা হচ্ছে ঠিক করতে হবে। এছাড়া ভাড়াটা ঠিক করতে হবে, যে কোথায় হচ্ছে যে কত ভাড়া নিবে। সাধারণত আমরা যদি দেখি যে নতুন ভাড়া সিস্টেমে প্রতি 1 কিলোমিটার হচ্ছে 10 টাকা, পরবর্তী কিলোমিটার হয়তো বা 1 টাকা বা 1.5 টাকা করে বৃদ্ধি পাচ্ছে। ওকে, এরপরে হচ্ছে কোয়ালিটি অ্যাসুরেন্স এন্ড কমপ্লায়েন্স, এবং কোয়ালিটিটা মেনটেন করা, অর্থাৎ সবসময় যদি কোয়ালিটি একই থাকে, যেমন মেট্রোপথে শুরুতে যে কোয়ালিটি বা সার্ভিস দিয়েছিল তারা হয়তো এখন সেই সার্ভিসটা দিচ্ছে না। এই কারণ হচ্ছে একচেটিয়া ব্যবসা করার ফলে তারা হচ্ছে মানে তারা হচ্ছে তাদের দায়িত্বের প্রতি মানে যথাযথ না, বা দায়িত্ব পালনে হচ্ছে যে অবহেলা করতেছে। ওকে, এরপর আমরা সেফটি ইন্স্যুরেন্স হচ্ছে যে এই ব্যাপারটা হচ্ছে দেখতে হবে। তাছাড়া ড্রাইভারদের লাইসেন্স এবং হচ্ছে তাদের নিয়মিত ট্রেনিংটা হচ্ছে যে প্রোভাইড করতে হবে। এগুলো সবগুলো হচ্ছে রেগুলেটরি ফাংশনের মধ্যে পড়ে। এরপর আমরা দেখবো হচ্ছে যে নিড ফর ইউনিফাইড মেট্রোপলিটন ট্রান্সপোর্ট অথরিটিস, অর্থাৎ ইউএমটাস। এটা হচ্ছে মেট্রোপলিটন শহরে যে গাড়িগুলো চলে মানে চলে তাদের নিয়ে হচ্ছে যে একত্রে হচ্ছে কোন একটা সংস্থা তৈরি করা। যেমন কিছু বছর পূর্বে আমি যদি বলি যে আজ থেকে 10-12 বছর পূর্বে যে আমি দেখেছিলাম যে আমাদের যে লোকাল বাস যেগুলো আছে সেগুলো হচ্ছে একটা সংস্থার আন্ডারে কাজ করছিল। এবং তো সব হচ্ছে যে আপনার লোকাল বাস গুলো হচ্ছে একটা সংস্থার আন্ডারে চলে এসেছে, তারা হচ্ছে টিকিটিং সিস্টেমটা করছে। তো যার ফলে কি হচ্ছে যে মানে যে কোনো বাস আসুক না কেন তারা সব বাসে উঠতে পারতেছে এবং সেটা সিট বাই সিট সিস্টেম ছিল। কিন্তু পরবর্তীতে হচ্ছে তাদের মধ্যে বিভিন্ন বিভাজনের কারণে, অর্থাৎ মেবি হচ্ছে যে ভাড়া বন্টন সমস্যার কারণে মালিক পক্ষ হচ্ছে সব আলাদা হয়ে গেছে। তো এরপর তো হচ্ছে কিছু মানে কিছুদিন আগে বা 2017 সাল থেকে আমরা মেট্রোপথ বা এই বছর থেকে হচ্ছে আমরা চট্টগ্রাম চাকার মতো হচ্ছে যে পরিবহন সংস্থাগুলো দেখতেছি। ওকে, এই আর কি। এটাই হচ্ছে যে আপনার মেট্রোপলিটন ট্রান্সপোর্ট হচ্ছে অথরিটি গুলো, তা সবাই মিলে একসাথে তো মানে একসাথে থাকে আর কি। এরপর আসে হচ্ছে রুল অফ রেগুলেশনস, অর্থাৎ আইন ও বিধির হচ্ছে কি কি ভূমিকা আছে। আর নাম্বার 1 হচ্ছে যে মোটরযান বা মেট্রো রেল যেগুলো আছে সেগুলো হচ্ছে সেবা প্রদান করা, বা পাবলিক প্রাইভেট যেটা যে ইয়েগুলো আছে যে ভেহিকেল যেগুলো আছে তাদের মধ্যে হচ্ছে যে আপনার সমন্বয় তৈরি করা। এছাড়া হচ্ছে যে নতুন নতুন সেবা, যেমন হচ্ছে যে রাইড শেয়ারিং বলতে পারি বা হচ্ছে যে স্কুটার বলতে পারি, আর সেগুলোর জন্য হচ্ছে যে আইন প্রয়োগ করা। কারণ হচ্ছে বর্তমানে রাইড শেয়ারিংটা হচ্ছে খুব জনপ্রিয়তা পাচ্ছে।
সো হচ্ছে যে তারা হয়তো বা একচেটিয়া ব্যবসা করতেছে, কারণ অনেকে হচ্ছে সফটওয়্যার হচ্ছে বা অ্যাপস এর হচ্ছে আন্ডারে আসতেছে না, যেমন হচ্ছে যে আগে যেমন পাঠাও বা উবারের আন্ডারে তারা ছিল, কিন্তু এখন হচ্ছে তারা সেখান থেকে বের হয়ে বেশি মুনাফা লাভের আশা তারা কি করে যে মানে লোকালের মতো হচ্ছে তারা ভাড়া মারতেছে, সেক্ষেত্রে হচ্ছে তারা অতিরিক্ত হচ্ছে যে ভাড়া নিচ্ছে। তো সেক্ষেত্রে হচ্ছে আইনটা হচ্ছে যে তাদের জন্য হচ্ছে যে মেনটেন মানে আহ, জারি করা উচিত আর কি। ওকে, এরপরে আসি হচ্ছে যে ফাইন্যান্সিং মেকানিজম, অর্থাৎ অর্থায়নের পদ্ধতি কি কি থাকবে। তাহলে হচ্ছে আমরা যদি দেখি যে সাস্টেনেবল ফাইন্যান্সিং কেন ইম্পর্টেন্স, সাধারণত হচ্ছে যে আরবান ট্রানজিট যে সিস্টেম গুলো আছে বা গণপরিবহনে হচ্ছে যে অনেক ধরনের ব্যয় আছে, যেমন হচ্ছে আমি যদি ধরি অবকাঠামো ব্যয় আছে বা মেনটেনেন্স ব্যয় আছে বা হচ্ছে টেকনোলজিক্যাল ব্যয় আছে, সবকিছুর জন্য হচ্ছে সাধারণত হচ্ছে যে অনেক পরিমাণ হচ্ছে অর্থের প্রয়োজন। ঠিক আছে, তো আমি যদি একটা চট্টল চাকার কথা বলি, তো চট্টল চাকা সাধারণত হচ্ছে যে পরিমাণ টিকিট বিক্রি করতেছে, আসলে ওই টাকা দিয়ে হচ্ছে সে তার সম্পূর্ণ স্টাফদের বেতন বা সব খরচ মিটায় তারা নিজের লাভ করতে পারতেছে কিনা সেটাও সন্দিহান। ওকে, সো আমাকে ওইটাও দেখতে হবে যে আমার হচ্ছে যে যে সকল সংস্থা হচ্ছে আমার হচ্ছে গাড়ি আছে, তারা হচ্ছে যে ফাইন্যান্সিয়ালি হচ্ছে যে স্টেবল কিনা বা সাস্টেনেবল কিনা, সেটা আমার দেখতে হবে। ওকে, এরপরে আসি সোর্স অফ ট্রানজিট ফাইন্যান্সিং যে কি কি আছে। নাম্বার ওয়ান হচ্ছে যে পাবলিক হচ্ছে ফাইন্যান্সিং, অর্থাৎ সরকারি হচ্ছে যে অর্থায়ন, যেমন হচ্ছে যে বাজেট বরাদ্দ করা বা হচ্ছে যে আপনার নগর উন্নয়ন বা আরবান ডেভেলপমেন্ট হচ্ছে তহবিল দেওয়া, বা হচ্ছে জ্বালানি কর টোল ফি হচ্ছে এগুলোর প্রতি হচ্ছে নজরদারি দেওয়া, বা হচ্ছে ল্যান্ড ভ্যালু ক্যাপচার করা। ওকে, এগুলো। এরপর যদি আমরা বেসরকারি দেখি, তাহলে হচ্ছে যে বিইউটি অর্থাৎ বুল অপারেটর ট্রানজিটের মতো হচ্ছে যে সিস্টেম চালু করা, বা বিইবি বা ডিবিএফ এর মতো সিস্টেম চালু করা, বা সবার জন্য হচ্ছে একই ইনভেস্টমেন্ট বা একই পরিমাণ হচ্ছে ইনভেস্টমেন্ট তারা যদি ব্যবসা করতে পারে, সেই ধরনের হচ্ছে যে আপনার সেই ধরনের হচ্ছে সেটা হচ্ছে নিশ্চিত করা। ওকে, এরপর আসে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ। সাধারণত হচ্ছে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ বলতে যেটা বোঝে সেটা হচ্ছে যে পাবলিক অর্থাৎ এবং প্রাইভেট অর্থাৎ যৌথভাবে হচ্ছে যে এই সেক্টরটাকে হচ্ছে ডেভেলপ মানে কাজ করা। সেখানে নাম্বার হচ্ছে কনসেশন যেটা আছে, অর্থাৎ বেসরকারি সংস্থা হচ্ছে যে যারা পরিচালনা করবে তারা হচ্ছে যে তারা হচ্ছে ভাড়াটা নিবে এবং কিছু পরিমাণ হচ্ছে যে ভাড়ার অংশ বা কিছু পার্সেন্টেজ হচ্ছে গভর্নমেন্টকে দিবে। এছাড়া হচ্ছে তারা লিজ নিতে পারে যে 100 বছরের জন্য আমরা লিজ নিব গভর্নমেন্টকে, তাহলে হচ্ছে এক টাকা দিয়ে তাহলে বাকিটা 100 বছরের জন্য তারা হচ্ছে সেখানে হচ্ছে রাজত্ব মানে ভাড়া তুলতে পারে। এছাড়া হচ্ছে পেমেন্ট অ্যাভেলেবিলিটি মানে হচ্ছে যে আমি গাড়িতে উঠার আগে যাতে হচ্ছে যে পে করতে পারি, এই ধরনের সিস্টেম চালু করা। ওকে, এরপরে আসি ইনোভেটিভ এবং ফাইন্যান্সিয়াল মেকানিজম, অর্থাৎ যে নতুন নতুন হচ্ছে যে নতুনত্ব সৃষ্টি করা বা উদ্বোধনী প্রকল্প সৃষ্টি করা। ওকে, মানে গ্রিন বন্ড, অর্থাৎ গ্রিন বন্ড বলতে যেটা বোঝে যে সবুজ প্রকল্প বা হচ্ছে গ্রিন হাউস যে ইফেক্টটা আছে সেটা হচ্ছে যে কত কমাতে পারি কিনা, সেটার প্রতি হচ্ছে কি ধরনের হচ্ছে নতুন নতুন হচ্ছে ইনোভেশন হচ্ছে সৃষ্টি করা যায় সেটা দেখতে হবে। এছাড়া হচ্ছে যে আমার বিজিএফ বা হচ্ছে বা ভায়াবিলিটি হচ্ছে গ্যাপ ফান্ডিং, অর্থাৎ যেটা বোঝায় সেটা হচ্ছে আহ আহ যেটা বোঝায় সেটা হচ্ছে যে গভর্নমেন্ট যাতে হচ্ছে যে মানে যে হচ্ছে যে লিস্ট মানে যে লিস্টটা দিবে গভর্নমেন্ট থেকে, সেখানে যাতে গভর্নমেন্ট কিছুটা পরিমাণ হচ্ছে যে ছাড় দেয়, অর্থাৎ যে সম্পূর্ণ যে প্রফিট করে তা না, কিছুটা হচ্ছে আনপ্রফিটেবল হয়, কিন্তু প্রজেক্টটা যাতে হচ্ছে ইসেনশিয়াল হয় আর কি। অর্থাৎ আমি লিস্ট নিচ্ছি সরকার থেকে, সো সরকার হচ্ছে কনসিডার রাখতে হবে যে ধরেন এখান থেকে যাতে হচ্ছে যে আমার এটা ইসেনশিয়াল প্রজেক্ট হয়, বাট আমি যে লাভ করবো তা না, অর্থাৎ আমার প্রজেক্ট আমার জন্য গুরুত্বপূর্ণ, এমন না যে আমার এখানে লাভ করতে হবে, তো সেটা সরকারকে দেখতে হবে আর কি। ওকে, এরপরে আসি হচ্ছে কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি প্রতি হচ্ছে যে আমাদের হচ্ছে যে নতুন কিছু হচ্ছে উদ্বোধন করা যায় কিনা সেখানে দেখতে হবে। ওকে, এরপরে আসি হচ্ছে ফেয়ার পলিসি আন হচ্ছে কিভাবে ভাড়া নির্ধারণ করতে হবে। সাধারণত আমাদের দেশে হচ্ছে যেটা হয় যে ভাড়া পরিমাণটা হচ্ছে খুব বৃদ্ধি পায়, অর্থাৎ আমরা যদি আমাদের বিভিন্ন ধরনের হচ্ছে অকেশনের কথা বলি বা আমরা শুক্রবারের কথা বলি, বা হচ্ছে যে বৃষ্টি যদি হয় বা এমন হয় অনেক সময় হচ্ছে পিক আওয়ারে সাধারণত তারা হচ্ছে যে অতিরিক্ত হচ্ছে যে ভাড়া আদায় করতেছে, এটা ঠিক না। তো সেক্ষেত্রে যদি এমন কিছু করা যায় যে মিটার সিস্টেমে নিয়ে আসা যায় বা কার্ড সিস্টেমে যদি ভাড়াটা দেওয়া যায়, সেক্ষেত্রে হচ্ছে যাত্রীরা কিছুটা পরিমাণ হচ্ছে রেহাই পাবে আর কি। ওকে, এরপরে আসি হচ্ছে স্ট্র্যাটেজিক এন্ড প্ল্যানিং এন্ড ট্রানজিট ডেভেলপমেন্ট, অর্থাৎ ট্রানজিট ডেভেলপমেন্টে কি কি প্ল্যানিং দেওয়া বা কি কি প্ল্যানিং আছে। তাহলে সবার আগে আমরা হচ্ছে যে স্ট্যাটিক প্ল্যানের রোলটা দেখি, বা হোয়াট ইজ দ্য রোল অফ স্ট্র্যাটেজিক প্ল্যানিং। ওকে, সাধারণত হচ্ছে যে যেটা বললো যে স্ট্র্যাটেজিক প্ল্যান বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে যে আপনার নগর মানে আমাদের হচ্ছে আরবান যে হচ্ছে যে ডেভেলপমেন্ট আছে, অর্থাৎ আরবান ডেভেলপমেন্টের জন্য হচ্ছে যে যা যা ধরনের হচ্ছে পরিকল্পনা নেওয়া দরকার, অর্থাৎ কিভাবে এটাকে টেকসই করা যাবে বা কিভাবে এটা দক্ষতা করা যায় বা কিভাবে এটা সবার জন্য ইজিলি হচ্ছে যে অ্যাফোর্ড করা যাবে, তো সেদিকে হচ্ছে যে নজর দেওয়া বা সেদিকে হচ্ছে পরিকল্পনা করে তোলা আর কি।
ওকে, কি কি কম্পোনেন্টস গুলো আছে যদি আমরা দেখি, যে কম্পোনেন্টস অফ স্ট্র্যাটেজিক প্ল্যানিং, আমরা হচ্ছে ভিশন এন্ড অবজেক্টিভ, আমাকে ভিশন এবং অবজেক্টিভ সিলেক্ট করতে হবে। অর্থাৎ 2025 সাল হচ্ছে যে আমি এই অবস্থায় আছি, 2030 সালে আমি কোথায় যেতে চাই, বা 2040 সালে আমি কোথায় যেতে চাই। ওকে, এরপর ডাটা ড্রিভেন অ্যানালাইসিস, আমরা বিভিন্ন সফটওয়্যার ইউজ করে হচ্ছে যে আমাদের ডাটা ড্রিভেন অ্যানালাইসিস করতে পারি, অর্থাৎ কোথায় হচ্ছে যে আমাদের ডিমান্ডটা বেশি, কোথায় কম, কোনটা বেশি, সেটা আমরা হচ্ছে ক্যালকুলেশন করতে পারি। এরপর হচ্ছে যে সিনারিও প্ল্যানিং, তার মানে হচ্ছে যে আমাদের হচ্ছে যে মানে ফিউচার, মানে প্রেজেন্ট এই অবস্থা, তাহলে ফিউচারে কি হতে পারে সেটা হচ্ছে যে আমরা প্ল্যানিং করতে পারি। ওকে, এরপর হচ্ছে প্রজেক্ট হচ্ছে পাইরোটাইজেশন, পাইরোটাইজেশন, অর্থাৎ যেটা বুঝো সেটা হচ্ছে যে আহ, আপনার হচ্ছে প্রকল্প হচ্ছে অগ্রাধিকার দেওয়া, অর্থাৎ সামাজিক, অর্থনৈতিক এবং পরিবেশগত যে বিশ্লেষণ গুলো আছে বা ইফেক্ট গুলো আছে সেখানে হচ্ছে যে আমার প্রায়োরিটি দিতে হবে এবং সেটার প্রতি আমার কনসার্ন হতে হবে। ওকে, এরপর হচ্ছে মনিটরিং বা ইভ্যালুয়েশন হচ্ছে বাড়ানো, আমাকে হচ্ছে মনিটরিংটা বাড়াতে, ইভ্যালুয়েশনটা বাড়াতে হবে। যেমন আমি যদি হচ্ছে যে মেট্রোবাদের কথা বলি, আগে যেহেতু তারা মনিটরিং ইভ্যালুয়েশন করতো, তারা কিন্তু সেখান থেকে বের হয়ে আসে, ফলে তাদের সেবার মানটা কিন্তু দিন দিন কমতেছে, বাড়তেছে না। ওকে, এবং একটা সময় এমন হতে পারে পাবলিক যখন হচ্ছে বয়কট করা শুরু করবে তখন কিন্তু হচ্ছে তারা উঠে দাঁড়াতে পারবে না। এবং যদি, এবং এখন হচ্ছে সবচেয়ে বুদ্ধিমানের কাজ হচ্ছে যদি কোনো একটা সংস্থা যদি হচ্ছে যে তারা তাদের পরিবহন গুলো নামায়, বিকল্প হচ্ছে হিসাবে, যেমনটা চট্টল চাকার মতো কোনো যদি সার্ভিস আসে, যে নন এসি, চট্টল চাকার যেতে এসি বা নন এসি যদি কারা আসে, তাহলে হয়তো মেট্রো বাবাতে হচ্ছে যে সেখানে বলটা ধাক্কা খাবে, কারণ তারা যদি তাদের সেবা উন্নত না করে। ওকে, এরপরে আমরা যদি আসি সেটা হচ্ছে ট্রানজিট ওরিয়েন্টেড ডেভেলপমেন্ট বা টিওডি। সাধারণত হচ্ছে যে আমাদের যে শহরি এরিয়াগুলো সেটা খুবই হচ্ছে যে ঘনবসতিত এরিয়া, এবং এত পরিমাণে হচ্ছে রুট, এত পরিমাণে হচ্ছে যে গাড়ি বেড়ে গেছে বা মানুষ বেড়ে গেছে, সাধারণত হচ্ছে যে হাঁটার কোনো জায়গা নেই বা সাইকেলিং কোনো জায়গা নেই। তো সেক্ষেত্রে আমাকে হচ্ছে যে হাঁটার এবং সাইকেলিং এর বা আমার ড্রেনেজ সিস্টেমটা থাকতে হবে। এছাড়া হচ্ছে প্রমোটেড পাবলিক ট্রান্সপোর্ট ইউজ এন্ড রিডিউস কার ডিপেন্ডেন্সি, অর্থাৎ নির্দিষ্ট একটা এরিয়ার ভিতরে হচ্ছে যে কেউ ব্যক্তিগত কার ইউজ, বাড়ি ইউজ করতে পারবে না, সেক্ষেত্রে হচ্ছে পাবলিক ট্রান্সপোর্ট হচ্ছে ইউজ করতে হবে। এবং এই ক্ষেত্রে হচ্ছে আমাদেরকে ভিআইপি কিছু পাবলিক ট্রান্সপোর্ট হচ্ছে বের করতে, মানে আনতে হবে, যেটা হচ্ছে আমরা উন্নত বিশ্বে যেগুলো দেখতেছি। ওকে, বা আমাদের চট্টল চাকার মতো আরো হচ্ছে যে ভালো কোয়ালিটি সার্ভিস পূর্ণ হচ্ছে গাড়ি আমাদের আনতে হবে। এছাড়া হচ্ছে প্রত্যেকটা হচ্ছে ট্রান্সপোর্ট যে মোড সংস্থাগুলো আছে তাদের সাথে হচ্ছে সমন্বয় তৈরি করা, আর যে একটা যাত্রী চাইলে হচ্ছে যে একটা টিকিটে হচ্ছে যে তার গন্তব্যে পৌঁছাতে পারবে, সে সাধারণত মেট্রো রেলে উঠছে, ওইখান থেকে সে সিএনজিতে যাবে, বা কারা যাবে, কার থেকে সে হচ্ছে যে বাসে গিয়ে তার গন্তব্যে পৌঁছাতে পারবে। সো বিভিন্ন সংস্থার মধ্যে হচ্ছে ইন্টিগ্রেশন তৈরি করা আর কি। ওকে, এরপর আমরা কেস স্টাডি গুলো হচ্ছে যে দেখে নিয়েন, যে এটা হচ্ছে যে জাস্ট বাইরে ব্রাজিলের হচ্ছে কি অবস্থা কেস স্টাডি। ওকে, তাহলে এখানে হচ্ছে যে আমাদের লেকচার 7 বা হচ্ছে যে আমাদের পলিসি, স্ট্র্যাটেজি এন্ড ফাইন্যান্সিং লেকচারটি এখানে সম্পূর্ণ হলো। আপনারা হচ্ছে সম্পূর্ণ লেকচারটি দেখবেন, কারো যদি কোনো কোশ্চেন থাকে আমাকে নেক্সট ক্লাসে জানাবেন। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কথাটি সেটা হচ্ছে, আমি আবারও বলছি, এটি কেবল হচ্ছে লেকচার নোট, যেটি হচ্ছে যে আমি আপনাদের হচ্ছে যে বোঝানোর জন্য তৈরি করা শর্টকাট, অর্থাৎ কনসাইসলি। আপনারা এখান থেকে হয়তো বা হচ্ছে যে আইডিয়া পাবেন, কিন্তু এখান থেকে দেখিতে লিখতে পারবেন না। আমি যা কথা বলেছি বা যা 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 লেকচার দিয়েছি, বা চট্টগ্রাম ইউনিভার্সিটি আপনাকে যে সিলেবাসে যে রাইটারের বই সাজেস্ট করেছে, বা আমি যে রাইটারের বইগুলো সাজেস্ট করেছি, কিংবা আপনি সবকিছু মিলে চ্যাট জিপিটি ইউজ করে নোট করে সেটা হচ্ছে যে পরীক্ষার খাতা লিখতে পারবেন, কিন্তু এখান থেকে কোনো কিছু নেওয়া যাবে না। সো সেভাবে হচ্ছে আপনারা প্রিপারেশন নেন নিজেদের জন্য। বেস্ট অফ লাক, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।